আজকে আমরা পলিটিক্স অফ প্ল্যান ডেভেলপমেন্টের উপর একটু আলোচনা করব। আইডিয়াস অফ প্রথম আমাদের বইয়ে যেটা আছে আইডিয়াস অফ ডেভেলপমেন্ট। Development would mean different things. For example, to an industrialist who is planning to set up a steel plant, to an urban consumer of steel, and to Adivasi who lives in that region. Thus, any discussion on development is bound to generate contradictions, conflict, and debates. ডেভেলপমেন্টের কথাটা যখনই আসে তখন বিভিন্ন রকম মতভেদ সবার কাছে উঠে আসে। মতভেদের কারণও আছে। সেই কারণটা হইল, তার মূল কারণটা হইল, it was believed that every country would go through the process of modernization as in the West, which involved in the breakdown of traditional social structures, the rise of capitalism and liberalism. Modernization was also associated with the ideas of growth, material progress, scientific rationality. মানে এরকম হয়েছে যে ডেভেলপমেন্ট বলতে আমরা সামনে এমন একটা ছবি একটা ভাসিয়া উঠে যে পশ্চিম দেশের সভ্যতা যে আধুনিকরণের মধ্যে দিয়ে গেছে, এই আধুনিকরণের মধ্যে দিয়ে যাওয়াটা আমরা ধরিয়া নেই, বেশিরভাগ মানুষই ধরিয়া নেয় যে এটাই উন্নয়ন, এটাই ডেভেলপমেন্ট। এই আধুনিকরণ কিরকম? আধুনিকরণটা ম্যাটেরিয়াল প্রোগ্রেস, সায়েন্টিফিক রেশনালিটি, মানে বস্তুবাদী যেসব মানে প্রোগ্রেস আছে, বস্তুবাদী যেসব অগ্রসরতা আছে, এগুলোর উপর আমরা ডেভেলপমেন্টটা সাধারণত ধরি। মানে পশ্চিম দেশ যেই ডেভেলপমেন্টটা দিয়া পার হয়ে গেছে, এই ডেভেলপমেন্টটা আমরা ভাবি যে আমাদের দেশেও ডেভেলপমেন্ট করতে গেলে এই সংজ্ঞাটা আমাদের ধরে নিতে হবে। কিন্তু কথাটা হলো, অন দ্য ইভ অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া হ্যাড বিফোর ইট টু মডেলস অফ modern development: the liberal capitalist model of the US and the socialist model of the USSR. ভারত যখন স্বাধীন হয়, স্বাধীনতার পরে এই উন্নয়নের বা ডেভেলপমেন্টের সংজ্ঞা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম, আর অনেক একটা কমন যেটা সাধারণ ধারণা যে পশ্চিম দেশের সভ্যতার মধ্যে আমাদের, কিন্তু আমাদের সামনে দুই ধরনের মডেল তখন থাকে। একটা হলো পুঁজিবাদী অর্থনীতি, যেটা আমেরিকা ফলো করত, আর একটা হলো সোভিয়েত রাশিয়ার সোশ্যালিস্ট মডেল। এখন ভারতের সম্মুখে কোন মডেলটা ভারতের জন্য সঠিক সেটা নিয়ে অনেক ডিবেট হয় বা অনেক এটা নিয়ে বাক বিতর্ক হয়। There were debates among them. For some, industrialization seemed to be preferred path. For others, the development of agriculture and in particular alleviation of rural poverty was the priority. কিছু মানুষের কাছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্প উদ্যোগীকরণ, এটা হলো ডেভেলপমেন্ট। আর কিছু মানুষের কাছে সবের প্রথম দরিদ্রতা দূরীকরণ আর এগ্রিকালচার, যেটা কৃষির উপরে গুরুত্ব দেওয়া, এটাই হলো ডেভেলপমেন্টের মডেল হওয়া উচিত। তখনের সময় এরকম অনেক মানে বিশেষজ্ঞরা এটা মত প্রকাশ করত। হ্যাঁ, তখন কি হয়েছে? Despite of the various differences, there was a consensus on one point, that development could not be left to private actors. যদিও ডেভেলপমেন্টের বিভিন্ন মানুষের বিভিন্ন মত ছিল, কিন্তু একটা মতে সবে সম্মতি প্রকাশ করে। সেই সম্মতিটা হইল প্রাইভেটের হাতে উন্নয়নের যে প্রস্তাব, এটা প্রাইভেটের হাতে বা ব্যক্তিকরণের হাতে যাতে ছাড়িয়া দেওয়া না হয়। কারণ ভারত সবেমাত্র স্বাধীনতা লাভ করেছে, যাতে প্রাইভেট বা ব্যক্তিগতকরণের উপর যাতে সবকিছু ছাড়িয়া দেওয়া না হয়। এখানে সবে সমান মানে একমত এখানে। তারপরে আমরা আসছি বম্বে প্ল্যান। বম্বে প্ল্যানটাও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিছে। ঠিক আছে, আমাদের যেটা পলিটিক্স অফ প্ল্যান ডেভেলপমেন্টের যেটা আছে, ভারতের ডেভেলপমেন্ট কিভাবে এসেছে, এটা একটা বম্বে প্ল্যানের কথা আছে। বম্বে প্ল্যানটা কি? A section of the big industrialists got together in 1944 and drafted a joint proposal for setting up a planned economy in the country. It was called Bombay Plan. The Bombay Plan wanted the state to take major initiatives in the industrialist and other economic investments.
1944 সালে যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল তারা কি করছে, বোম্বেতে সবে একজুট হয় একটা ড্রাফট একটা বানাইয়া সরকারের কাছে মানে আবেদন করে যে সরকার যাতে একটা পদক্ষেপ যাতে নয়, ইন্ডাস্ট্রির উন্নতির করণের যাতে একটা ব্যবস্থা নেয়, আর ইকোনমিক ইনভেস্টমেন্ট যাতে অর্থনীতি যাতে নিবেশ করা হয়, হ্যাঁ, বিনিয়োগ করা হয়, সেটার উপর যাতে সরকারে কোনো পদক্ষেপ নেয়। As in the USSR, the Planning Commission of India opted for 5-year plans. The idea is very simple. The government of India prepares a document that has a plan for all its income expenditure for the next 5 years. তখন কি করছে ভারতে কি করছে, রাশিয়ার যেটা প্ল্যানিং কমিশন আছে, রাশিয়ার প্ল্যানিং কমিশনটা ভারতেও মানে এটা মানে এই মডেলটা প্ল্যানিং কমিশনের যেই সিস্টেমটা আছে ইউএসএসআর এর, এই ইউএসএসআর এর এই প্ল্যানিং কমিশনের 5 বছরের যেটা ভারতে এটা ফলো করে এই সময়। তাহলে a 5-year plan has advantage of permitting the government to focus on the large picture and make long-term investment in the economy. এ 5-year প্ল্যান কারণও আছে, এ 5-year প্ল্যান হ্যাজ অ্যাডভান্টেজ, বিভিন্ন সুবিধা আছে 5 বছরের। সরকারের বড় মানে একটা বড় একটা পিকচার দেয়, আর বড় একটা অর্থনীতিতে বড় একটা নিবেশ করার একটা মনোনিবেশ, অর্থনীতিতে নিবেশ করার একটা সুযোগ সুবিধা দেয়। তারপরে আমরা আসি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1951 সালে যেটা আরম্ভ হয়। The first 5-year plan sought to get country's economy in the country's economy out of cycle of poverty, যেটা দরিদ্র দূরীকরণের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, যাতে মানে দরিদ্রতা দূরীকরণ করা যায়। কেএন রাজ, এ ইয়ং ইকোনমিস্ট, ইনভলভড ইন ড্রাফটিং দ্য প্ল্যান। ওই প্ল্যানটা প্রথম ড্রাফট করে কেএন রাজ প্রথম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা আছে কেএন রাজে ড্রাফট করে। আর এখানে কি করা হয়, তারপরে এখানে কি হয়, দ্য ফার্স্ট 5-year প্ল্যান অ্যাড্রেসড মেইনলি দ্য এগ্রিরিয়ান সেক্টর ইনক্লুডিং ইনভেস্টমেন্ট ইন ডামস অ্যান্ড ইরিগেশন। এটা মানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের কৃষির উপরে বেশি গুরুত্ব দেয়, যেটা আমাদের জলসেচ ব্যবস্থা আছে, ইরিগেশন আর ডামসের উপর গুরুত্ব দেয়। তারপরে আমরা আসি সেকেন্ড 5-year প্ল্যান। সেকেন্ড 5-year প্ল্যান স্টেটস অন হেভি ইন্ডাস্ট্রি। এটার উপরে তার সেকেন্ড 5-year প্ল্যানে কি হয়, মানে হেভি ইন্ডাস্ট্রি যেসব মানে উদ্যোগীকরণ আছে এটার উপরে গুরুত্ব দেওয়া। ইট ওয়াজ ড্রাফটেড বাই এ টার্ম ইকোনমিস্ট অ্যান্ড প্ল্যানার্স আন্ডার দ্য লিডারশিপ অফ পিসি মাহালানোবিশের নেতৃত্বে এই মানে এই সেকেন্ড 5-year প্ল্যানটা মানে ড্রাফট করা হয় বা খসড়া রচনা করা হয়। আর হেভি ইন্ডাস্ট্রি মানে যেটা ভারী শিল্প উদ্যোগ আছে এটার উপরে শিল্পকরণীকরণের উপর গুরুত্ব দেওয়া হয় দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায়। তা আমরা প্রথম পঞ্চবার্ষিক আর দ্বিতীয় পঞ্চবার্ষিক আমরা মানে পাইলাম। এই প্রথম পঞ্চবার্ষিক দ্বিতীয় পঞ্চবার্ষিকটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, অনেকবার অনেক প্রশ্ন এসে গেছে এগুলার উপর। তারপরে কি হয়, ইন্ডিয়া ডিড নট ফলো দ্য any two kinds known paths of development. It did not accept the either capitalist model of development nor it followed the socialist model in which private property was abolished. ইন্ডিয়া মাঝে দিয়ে একটা পথ নিছে, মানে পুরাপুরি পুঁজিবাদী অর্থনীতিও এটা নেয় নাই, আর পুরাপুরি সোশ্যালিস্ট যেটা মডেল আছে সোশ্যালিস্ট মডেলটাও পুরাপুরি গ্রহণ করে নাই। Elements from both these models were taken and mixed together in India. দুটোটা মডেল মিক্সচার করা হয় এটারে, এই জন্য ইন্ডিয়াকে এটা কি বলা হয়, দ্যাট ইজ ওয়াই ইট ডেসক্রাইবড অ্যাজ মিক্সড ইকোনমি, এই জন্য এটাকে মিক্সড ইকোনমি বলা হয়। আমরা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার এসে গেছে, মিক্সড ইকোনমি কাকে বলে, এটা একটু সবেরই দেখা উচিত। তারপরে ল্যান্ড রিফর্মের কথা আছে আমাদের যেটা চ্যাপ্টারে আছে, ল্যান্ড রিফর্মস ইন দ্য এগ্রিরিয়ান সেক্টর দিস পিরিয়ড witness a serious attempt of land reforms. Perhaps the most significant and successful of this was the abolition of colonial system of zamindari system.
জমিদারি সিস্টেমটা অ্যাবলিশ করা হয় এমন সময়, মানে যখন যখন মানে ফুড ক্রাইসিস দেখা দেয় বিহারে, তখন কি হয়, একটা ফুড ক্রাইসিস দেখা দেয়। তখন এর আগে কি হয় যে ল্যান্ড রিফর্মস আনা হয়, জমিদারি সিস্টেমটা অ্যাবলিশ করা হয়, আর বিহারে এর কিছুদিন পরে ফুড ক্রাইসিস দেখা দেয় 1960-তে। দ্য এগ্রিকালচারের সিচুয়েশন ওয়েন্ট ফ্রম ব্যাড টু ওয়ার্স ইন দ্য ইয়ার অফ 1960। ঠিক আছে, তারপরে আমরা আসি গ্রিন রিভলিউশন। এরপরে যখন বিহারে বা দেশের বিভিন্ন জায়গায় যখন ফুড ক্রাইসিস দেখা দেয়, তারপরে গ্রিন রিভলিউশন, যেটা আমেরিকার মডেল, এই মডেলটা ফলো করিয়া ভারতে গ্রিন রিভলিউশন প্রথম কেউ হয় ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করা হয়। In the face of the prevailing food crisis, the country was clearly vulnerable to external pressure and dependent on food aid, mainly from United States. The United States, in turn, pushed India to change its economic policies. তখন আমেরিকাও ভারতকে প্রেসার দেয় যে তোমাদের অর্থনীতির যে পলিসিটি আছে এটাকে একটু চেঞ্জ করতে হবে। তারপরে দ্য গভর্নমেন্ট অ্যাডপ্টেড নিউ স্ট্র্যাটেজি ফর এগ্রিকালচার ইন অর্ডার টু এনশিওর ফুড সাফিসিয়েন্সি ইনস্টেড অফ দ্য আর্লিয়ার পলিসি অফ গিভিং more support to the areas of farmers that were lagging behind. Now it was decided to put more resources into those areas which already had irrigation and those farmers who were already well off. তখন ইরিগেশনের উপরেও অনেক কিছু জোর দেওয়া হয়, ফার্মারদের যাতে প্রোডাকশন যাতে বাড়ে, যাতে উৎপাদন বাড়ে, কৃষি ভূমিকের যাতে কৃষিকার্যের যাতে উৎপাদন বাড়ে, এটার উপর মানে জোর দেওয়া হয়। আর কি হয়, বিভিন্ন মানে নতুন যেটা টেকনোলজি আছে এগ্রিকালচারের প্রোডাকশন বাড়াইবার জন্য, ইনক্লুডিং ইউজ অফ পেস্টিসাইডস অ্যান্ড আদার থিংস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেকেন the help of those resources to implement the same in the agricultural field. আমরা গ্রিন রিভলিউশনে আসলাম। তারপরে গ্রিন রিভলিউশনে কি হয়, আমাদের প্রোডাকশন অনেকখানি বাড়ে। গ্রিন রিভলিউশনের প্রোডাকশন অনেকখানি বাড়ে, আর আমাদের দেশের যেটা যেটা ফুড ক্রাইসিস আছে, এই ফুড ক্রাইসিস হইতে ধীরে ধীরে আমাদের দেশটা মানে উত্তরণ করতে সহায়তা করে এই গ্রিন রিভলিউশনে বা সবুজ বিপ্লব যেটাকে বলে। তে আশা করি সবাই কম বেশি একটু বুঝছো, আর একটু ভালো করে চ্যাপ্টারগুলো পড়লে আরো ডিটেইলস ভাবে দেখতে পারবে। আমি সংক্ষেপে জিনিসটা উপস্থাপন করেছি। ধন্যবাদ।